হ্যাঁ, আজকে দেখো ক্লাস ভাইয়া করতে হলে পরীক্ষার কাল খাতা কি দেখবে না? আমরা এখন পড়া শুরু করি। দেখো আমাকে বলছে আজার কনসাল্টিং ফার্ম, এই আজার কনসাল্টিং ফার্ম ফার্ম একটা সেবামূলক প্রতিষ্ঠান। তো এখানে হচ্ছে র মেলটা দেওয়া আছে আমাদের, আর আদার্স ইনফরমেশন হচ্ছে নিচে দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে বলছে সাপ্লাই অন হ্যান্ড জুন 2030। তা আমি এখান থেকে একটা একটা করে বলবো, আর আপনারা একটা একটা করে আনসার দিবেন, আমি সাথে সাথে বলে দিব। দেখেন, অন হ্যান্ড বলছে তার মানে সাপ্লাই আছে 2000 টাকা, আর অন হ্যান্ড হচ্ছে যে 1200 টাকা। তাহলে এখানে যেহেতু সাপ্লাই হিসেবে ডেবিট পাশে আছে, কি হইবে বলেন তো শারমিন, আপনি বলেন তো এই জার্নালটা কি হইব? ডেবিট আর সাপ্লাই হিসাব ক্রেডিট। যেহেতু ডেবিট পাশে আছে, ক্রেডিট পাশে চলে যাব। ঠিক আছে, 800 টাকা হইব টাকাটা। এই এ ইউটিলিটি বিল ফর 3000 টাকা হ্যাজ নট বিন রেকর্ডেড এট টাকা কত এন্ড হবে? উইল। হুম, 800 800, সরি 1200 1200, আসলে 1200 1200, 800 টাকা মাইনে যাবে। সাপ্লাই অন আচ্ছা, হ্যান্ড ওখানে কথাটা বললে, আমার কথা শুনেন, সাপ্লাই হ্যাঁ। অন হ্যান্ড কথাটা বলছে না, তার মানে কয় টাকা বাকি রয়ে গেছে? বাকি 800 টাকা এক্সপেন্স হিসাবে দেখাইবেন, কিন্তু এটা সম্পত্তি হিসাবে 1200 টাকা। তাহলে 2000 বিয়োগ হচ্ছে 1200, একুশ তো এটা দেখি 800 টাকা সাপ্লাই কত দেখাইবেন। টাকা? বুঝি নাই। সাপ্লাই সাপ্লাই দুই এক্সপেন্স হাজার নাকি 20,000? 2000 টাকা থেকে 1200 টাকা বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে এক্সপেন্স হিসাবে দেখাইবেন। সাপ্লাই এক্সপেন্স হিসাব ডেবিট, সাপ্লাই হিসাব ক্রেডিট। 800 টাকা যাবে, 800 টাকা, 800 টাকা যাবে। ঠিক আছে, 800 টাকা যাবে, 800 টাকা যাবে। ওকে, বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। নেক্সট দেখো, a utility bill for 3000 টাকা has not been recorded and will not be paid আনটিল নেক্সট মান্থ। তার মানে বলছে 3000 টাকা ইউটিলিটি মানে উপযোগ খরচ হয়েছে, এই 3000 টাকায় রেকর্ড করা হয় নাই। তার আমি বলছি যদি রেকর্ড করা না থাকে, খরচের সময় একটাই জাবেদা হয়, সে জাবেদাটা কি, তার নিজের নামে এক্সপেন্স হবে আর পেবল কথাটা হইব। তাহলে আমরা কিভাবে এটা লিখবো? ইউটিলিটি এক্সপেন্স হিসাব ডেবিট আর ইউটিলিটি পেবল হিসাব ক্রেডিট। এটা নিয়ে এটা বুঝতে কোনো সমস্যা আছে? 2 নাম্বার এন্ট্রি, না। 2 নাম্বার না ভাইয়া। এন্ট্রি বুঝতে। দেখেন এখন আপনার অঙ্ক কয় মাসের? অঙ্ক কিন্তু 1 মাসের বললে দিছে, জুন মাস। হ্যাঁ। ট্রায়াল ব্যালেন্স এট জুন, জুন মাস বলে দিছে, বলছে ইন্স্যুরেন্স পলিসিস ফর এ 1 ইয়ার। তার মানে এখানে যে ইন্স্যুরেন্স দেওয়া আছে এটা পুরো 1 বছরের ইন্স্যুরেন্স। তাহলে আপনি কি 1 বছরের অঙ্ক করবেন? 1 বছরের করবেন না, নাকি? না। তাহলে 1 বছরের এক না মাসে। যদি আপনি করেন তাহলে 1 মাসের। তাহলে 1 মাসের যদি হয়, তাহলে আপনি 12 দিয়ে ভাগ করবেন, তাহলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে 1 মাসের টাকা আসবে। তাহলে ইন্স্যুরেন্স পলিসি আপনি 1 মাসের খরচ দেখাইবেন, তার মানে উল্টাটা হইব, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট সাইডে চলে যাইব, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট পাশে যাবে। ঠিক আছে কিনা? এটা বুঝতে কি জি কারো সমস্যা ভাইয়া, আছে? বুঝছি। না। নেক্সট, 2500 টাকা অফ আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড এট দ্য এন্ড অফ মান্থ। দেখেন মাস শেষে বলছে 2500 টাকা সার্ভিস রেভিনিউ আনআর্ন ছিল, ওইটা আর্ন হয়ে গেছে। তার মানে এটা কি, এটা কি দেওয়া আছে আমরা দেখি, এখানে আনআর্ন রেভিনিউ ক্রেডিট সাইডে দেওয়া আছে, তাহলে ডেবিট পাশে হইব না? ডেবিট পাশে চলে যাবো, তাই তো, জি সার্ভিস ভাইয়া। রেভিনিউ হিসাবে। দেখেন আপনারা যদি একটুনি ক্লিয়ারলি ভাবেন, হয়তো কখনো অ্যাকাউন্টিং এমনি কেউ পড়ায় নাই, অ্যাকাউন্টিংটা একদম সহজ। আপনি মনোযোগ সহকারে জাস্ট কিভাবে হইতাছে এটা চিন্তা করলেই কিন্তু ভুল আর হওয়ার চান্স নাই। যেমন এখানে আনআন রেভিনিউ সার্ভিস রেভিনিউ বলছে, তার মানে এটা যে ক্রেডিট পাশে আছে ডেবিট পাশে চলে যাবো, এটা একটা যাবে দাব। আর সেটা কি হয়েছে, রেভিনিউ হয়েছে, তার মানে রেভিনিউটা ক্রেডিট, ডেবিট পাশে থাকলে ক্রেডিট, ক্রেডিট পাশে থাকলে ডেবিট, উল্টায় দিলেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। ওকে, তাহলে এটা বুঝতে কারো সমস্যা আছে? না। না ভাইয়া। তারপরে নেক্সট, স্যালারি অফ টাকা 1600 টাকা আর ভাই টাকা অ্যাক্রুড কোনটা হবে? 2500, 2500। দেখো কি জি ভাই বলছে, বুঝছি। স্যালারি অ্যাক্রুড এট জুন 30। আমরা জানি অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, তাহলে এটা যদি বকেয়া হয় তাহলে স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট আজীবন
খরচ হিসাব ডেবিট হয়, আমরা এটা জানি। আর পেয়েবল কথাটা লাগাই দিলেই হয়ে যাবে। তাহলে স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট, স্যালারি পেয়েবল হিসাব ক্রেডিট। এটা বুঝতে কারো সমস্যা আছে? 5 নাম্বার, 5 নাম্বার। না। তারপরে দেখেন, দা মান্থ অফ অফিস ইকুইপমেন্ট পাঁচ হ্যাজ এ নাম্বার 5 অ্যামাউন্টটা ইয়ার। কত হবে? এই 1600 টাকা, 5 নাম্বার 1600, 5 নাম্বার 1600 টাকা। এখানে অ্যাক্রুড যত টাকা বলে দিচ্ছে ঠিক তত টাকাই হবে। এখন দেখেন বলছে, দ্য মান্থ অফ অফিস ইকুইপমেন্ট হ্যাজ এ 5 ইয়ার লাইফ উইথ নো সেলভেজ ভ্যালু। বলছে একটা ইকুইপমেন্টের 5 বছর সময়কাল, আর বছর শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, ভগ্নাবশেষ মূল্য নেই। ইট ইজ বিং ডেপ্রিসিয়েট এট 250 টাকা পার মান্থ ফর 16 মান্থস। কথাটাই শুধু ঘুরাইয়া দিছে, আর কিছুই কয় নাই। কইছে কি বলছে দেখেন, ইট হ্যাজ বিং ডেপ্রিসিয়েট, ডেপ্রিসিয়েট মানে অবচয় হয়, এট 250 টাকা পার মান্থ, মানে 250 টাকা মাসে। কত মাস পর্যন্ত? 60 মাস, কারণ 5 × 12 = 60। এটা কয় টাকা হইব বলতে পারবেন কেউ টাকাটা? 250 দুইশো টাকা। 250 টাকা। কারণ কি, অঙ্ক হইছে 1 মাসের, অঙ্ক হইছে 1 মাসের। অঙ্ক যদি আমাদের 1 মাসের হয় তাহলে তো যত হাজার মাস থাকুক আমার দেখার দরকার নাই। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হিসাব ক্রেডিট। ঠিক আছে? এখন 7 নাম্বার দেখেন, জি ভাইয়া। ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা ভাইয়া, চার ছয় হাজার নাম্বারটা টাকা তো বুঝি নাই। অফিস ইকুইপমেন্ট বলছে ওইটাই জার্নাল আসবে না? না, এটা জানা যাবে না, এটা তো এমনিই বলছে। বলছে আপনি একটা ইকুইপমেন্ট কিনছেন যেটা 5 বছর যাবে, যার কোনো ভগ্নাবশেষ মূল্য নাই 5 বছর পরে, আর এটা প্রত্যেক মাসে 250 টাকা করে ডেপ্রিসিয়েট হইব। তাহলে 250 গুণ হচ্ছে 60 মাস, দেন দেখবেন আপনি এই ঋণটাই পাবেন। কই অফিস ইকুইপমেন্ট কোথায়? আচ্ছা, এখানে অফিস ইকুইপমেন্ট দেয় নাই, দিছে তো 15,000 টাকা। তাহলে 15,000 টাকা দেখেন আপনি হিসাব করে মিল্লা যাবো, অর্থাৎ ডেপ্রিসিয়েট হইতে হইতে কোনো সেলভেজ ভ্যালু থাকবে না। 60 × 250, যদি এটার ব্যাখ্যাটা আপনি জানতে চান। তাহলে কি তাহলে এখানে শুধু ডেপ্রিসিয়েশনে যাবে তারা আসবে? হ্যাঁ, শুধু ডেপ্রিসিয়েটেড। সম্পত্তির জন্য কোনো জাবেদা হয় না অ্যাডজাস্টমেন্টের, ঠিক আছে? সম্পত্তির জন্য কিন্তু জাবেদা হয় না, ওটা জেনারেল জার্নাল হয়। ঠিক আছে? জেনারেল আচ্ছা, জার্নাল। ঠিক আছে। দেখেন, ইনভয়েস ভাইয়া রিপ্রেজেন্টিং হ্যাঁ, কি অ্যাডজাস্টিং হচ্ছে গিয়ে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, ব্যয়, আর বকেয়া দায়, আয় ব্যয়, এই চারটে। হ্যাঁ হ্যাঁ, এই চারটাই সম্পত্তির জন্য হয় না। আচ্ছা। দেখেন, ইনভয়েস রিপ্রেজেন্টেড টাকা 400 টাকা অফ সার্ভিস পারফর্মড ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড এস জুন 30। এটাও রেকর্ড করা হয় নাই। রেকর্ড করা হয় নাই, প্রথমে সার্ভিস দিছে, তার মানে বকেয়া, বুঝেন এটা বকেয়া, তাহলে বকেয়া রয়ে গেছে, আমি এই টাকাটাকে কাউন্ট করি নাই। তাহলে এই টাকাটা আমি কার থেকে পাই? অবশ্যই দেনাদার থেকে পাই। তাহলে দেনাদার থেকে যদি আমি এটা পাই, তাহলে দেনাদার হিসাব কি? ডেবিট। আর এটা রেভিনিউ, যেহেতু সার্ভিস, সার্ভিস দিছে, তাহলে সার্ভিস দিলে তো সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট। আর এটা কি বলছে বলেন তো? ইনভয়েস, সার্ভিস ইনভয়েস দিয়ে রেভিনিউ। বলছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাকে বলছে ইনভয়েস। ইনভয়েস কথাটা দ্বারা কি বুঝাইছে জানেন? একটা একটা নোট বুঝাইছে, যেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দেওয়া হইব, ব্যাংকের মাধ্যমে দেওয়া হইব। ঠিক আছে? একটু জটিল আছে এই জিনিসটা, একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু পড়েন। তাহলে সরি, এটা তো আমাদের নোটের কথা এখানে বলে নাই, ইনভয়েস বলছে, কিন্তু যদি নোট কথাটা বলা থাকতো তাহলে আমরা নোটের ভিতরে এটা দিতাম। ঠিক আছে? এটা দিয়ে পেজটা লাগাই দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু না, এখানে নোটের কথা উল্লেখ নাই। থাক, এটা নর্মাল যাবে হবে। তাহলে রিপ্রেজেন্টিং টাকা 4,000 টাকা অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড এজ দ্য জুন 30, অর্থাৎ রেকর্ড করা হয়নি। তাহলে রেকর্ড করা যদি না হয় সার্ভিস দেওয়ার পরে, তাহলে মানে তো এটা আয় করছে। তার মানে আয় করছে কার বিপরীতে? অবশ্যই অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট হবে, আর সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট হবে। এই 7 নাম্বারটা বুঝতে কারো প্রবলেম আছে নাকি? একটু দেখেন আপনারা সবাই, দেখে আমাকে বলেন ভাইয়ারা। এখন দেখেন, এ চেক ফর 5,000 টাকা রিসিভ ফ্রম কাস্টমার। দেখেন,
একটু মনোযোগ দিয়া। এ চেক ফর 5,000 টাকা রিসিভ ফ্রম কাস্টমার, প্রথমে কাস্টমার থেকে একটা চেক রিসিভ করছে, ইজ ডিপোজিটেড ইনটু দ্য ব্যাংক ফর কালেকশন, অর্থাৎ কালেকশন করার জন্য ডিপোজিট করবে ব্যাংকে। ঠিক সেই সময়েই ব্যাংক কি করছে, রিটার্ন করে দিছে, মানে ডিসঅনার মানে প্রত্যাখ্যান করে দিছে। যদি প্রত্যাখ্যান কইরা দেয়, প্রত্যাখ্যান করে দিছে, আপনি একটু চিন্তা করে দেখেন, প্রত্যাখ্যান করে দিছে, আপনি পাইছিলেন কি, চেক পাইছিলেন, তার মানে ব্যাংক পাইছেন, ব্যাংক হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট ছিল। যেহেতু আপনি ব্যাংকে কার থেকে টাকাটা পাইছেন, একটা অ্যাকাউন্টস পে রিসিভেবল থেকে টাকাটা পাইছেন, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ছিল ক্রেডিট। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব কি ছিল, ক্রেডিট ছিল, যেহেতু ব্যাংক পাইছিলেন। এখন এটা উল্টায় যাব, এটা কিন্তু বুঝতে একটু প্রবলেম হবে। দেখেন, আপনার প্রথমে আপনি ব্যাংক পাইছিলেন, এ চেক ফর 5,000 টাকা রিসিভ ফ্রম কাস্টমার, তাহলে কাস্টমার মানে অ্যাকাউন্ট রিসিভেবল, আমি পাইছি এসে একটা ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা বলে দিছে বাট রিটার্ন ডিসঅনার, তাহলে ডিসঅনার মানে সেটা ফেরত আইছে, তাহলে উল্টাটা হয়ে যাবে। তাহলে ব্যাংক হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট সার্ভিসে চলে যাবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট হয়ে যাবে। এটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলেন, বলেন বলেন, এটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা, কথা বলেন ভাইয়ারা, না ভাইয়া। কথা কন না করে, কথা কন না। বুঝছি তো। বুঝছি ভাইয়া। দেখেন, দা আর্ন ডিউরিং দ্য পিরিয়ড বাট নট, দেখেন রেন্ট আর্ন করছে, ঠিক আছে, রেন্ট, একটা রেন্ট, কাজ করছে, ওই আর 9 নাম্বারটা। নাম্বারটা ও সরি, হ্যাঁ, রিসিভ ফ্রম কাস্টমার ফর ফিউচার সার্ভিস, তার মানে ভবিষ্যতে আপনি সেবা দিবেন, সেই জন্য একটা কি পাইছেন, টাকা নিয়ে নিছেন, তার মানে আপনি নগদ টাকা নিয়ে নিছেন, আগেই টাকা নিয়ে নিছেন না, তাহলে আগে যে টাকাটা নিছেন সেটার নাম কি, সার্ভিস দেওয়ার কথা ছিল, সার্ভিস যে আপনি দিবেন, সার্ভিস না দিয়ে এই টাকা নিয়ে নিছেন, তার মানে সার্ভিস রেভিনিউ হিসাব ডেবিট, এই একমাত্র ক্ষেত্রে সার্ভিস রেভিনিউ ডেবিট হয়, আর এর বিপরীতে আনআন রেভিনিউ হিসাব ক্রেডিট হইব। ঠিক আছে, আপনি কি আমার কথা বুঝতে পারছেন, দেখেন এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট সেটে দেওয়া আছে, তার মানে এটা উল্টাটা হয়ে যাবো গা। ঠিক আছে, উল্টাটা হয়ে যাব। এই এন্ট্রিটা ভালো করে বুঝেন, আপনি ভবিষ্যতে কি সার্ভিস দিবেন, আপনার হওয়ার কথা ছিল ক্যাশ হিসাব ডেবিট অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট, কিন্তু এটা হইতো না। কেন হইব না, কারণ আমি চারটা অপশনে দেখাই, সেটা আয় ব্যয়, তাই আর হচ্ছে মালিকানা সত্ত্ব, এই যে এগুলাতে দেখাই আমি। আপনি এখন দেখাবেন কি, যদি আপনি ফিউচারে কোনো সেবা দেন, ফিউচারে যদি কোনো সেবা দিয়ে থাকেন, তাহলে সার্ভিস রেভিনিউ হিসাব ডেবিট হইব, আর আন রেভিনিউ হিসাব ক্রেডিট হইব। বুঝতে পারছেন, এটা মনে রাখবেন, যদি সার্ভিস ফিউচারে দিবেন কথাটা বলা থাকে, তাহলে ওইটার জন্য আপনাকে দিতে হবে কি, সার্ভিস রেভিনিউ হিসাব ডেবিট, আন সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন কিনা, এটা মনে রাখতে হবে, এটা আমি বলি নাই কালকে ক্লাসে। ঠিক আছে, ভাইয়া জি ভাই। নেক্সট, রেন্ট আর্ন ডিউরিং দ্য পিরিয়ড বাট নট রিসিভ 2,500 টাকা, ইট ওয়াজ রেকর্ডেড উইথ সার্ভিস রেভিনিউ, তাহলে রেন্ট আর্ন ডিউরিং দ্য পিরিয়ড বাট নট রিসিভ 2,500 টাকা, তাহলে আপনি এখানে তো রেন্টের কথা বলছে, রেন্ট আপনি কি করবেন, রিসিভ করবেন 2,500 টাকা, কিন্তু এটা রেকর্ড করা হয় নাই, তার মানে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এর মতন, তাহলে এটা হবে রেন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর রেন্ট রেভিনিউ হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন কিনা এটা, সার্ভিস রেভিনিউ হবে না, এখানে যেবার লিখছে সার্ভিস এটা রেভিনিউ হবে। হিসাবে রেকর্ড হয়েছে। উইথ সার্ভিস রেভিনিউ, এটা উইথ সার্ভিস রেভিনিউ, এটা হবে উইথ রেন্ট রেভিনিউ, উইথ ভাইয়া 10 নম্বর রেকর্ডেড কেমন আছে রেন্ট। আরেকবার বলবেন? 10 নম্বরটা হচ্ছে, দেখেন, র্যান্ড আর্ন ডিউরিং দ্য পেড বাট নট রিসিভ, টাকাটা হয়েছে রিসিভ করে নাই, কিন্তু রেন্টের আর্ন হয়ে গেছে, মানে বাসা ভাড়া দিছে, কিন্তু ওই টাকাটা কি হচ্ছে, রিসিভ করে নাই, তাহলে যদি রিসিভ না করে পরে রিসিভ করবে, সেজন্য রেন্ট রিসিভেবল হিসাব ডেবিট হবে, আর
রেন্ট রেভিনিউ হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে? মানে টাকাটা পরে পাইবো, ঠিক আছে? টাকাটা কি হবে, পরে পাওয়া যাইবো। যদি পরে যদি পাওয়া যায় তাহলে আমরা জানি সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর এখানে অ্যাকাউন্ট তো না, এটা হচ্ছে রেন্টের কথা বলছে। তাই সেজন্য এটাকে রেন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর হচ্ছে রেন্ট রেভিনিউ হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখন বুঝতে পারছেন কিনা? এটা কার সাথে সম্পৃক্ত? একটা, আপনি ভাড়া দিছেন, আপনি কি করছেন, ভাড়া দিছেন, ভাড়া দিয়ে এই টাকাটা আপনি রিসিভ করতে পারেন নাই, কিন্তু এই টাকাটা তো পাবেন পরে। তাহলে রেন্ট রিসিভেবল হিসাব ডেবিট হবে, আর সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট হবে। ওকে, হ্যাঁ। নেন অঙ্ক ওঠান। বাইরে তো লাগাচ্ছে, বাইরে আছে এখন, বাইরে কারেন্ট এক গ্লাস পানি দিতে হবে। ভাই ওখানে 2500 লেখছেন কেন? অ্যামাউন্ট কোনটা, পজিশন লিখছি? ওই যে আনঅন রেভিনিউটা। কয় নাম্বার, ডেট বলেন, ডেট কয় নাম্বার? 10 নাম্বার। না, উপরে যান। 4 নম্বরটা। 2500 অ্যাকাউন্ট তো নাম আছে, এই যে 2500 না টাকা। ইন্স্যুরেন্স এটা। ও আচ্ছা আচ্ছা। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স হচ্ছে বুলে লেখা হয়েছে, বুলে, এটা কারেকশন করে দেন তাইলে তো হয়েছে 250 টাকাই তো, এই যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা ওঠানো হইলে বলবেন। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নেন, আমার শরীরটা একটু দুর্বল আজকে, আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেবো, আর দিয়ে একটা অঙ্ক বুঝে। স্ক্রিনশট নিছেন? অঙ্ক কত এটা? 4 নাম্বার। ম্যাক্সিমাম আমি করে দিব, নেন। শ্রাবন্তী, তাকো কি বিয়ে শেষ হয় নাই? আচ্ছা দেখেন, পরেরটা দেখেন। অর্জিতা লিমিটেড হ্যাজ ফলোইং অ্যাকাউন্ট টাইটেলস। এখানে দেওয়া আছে, দেখে অ্যাডজাস্টমেন্ট আমরা চলে গেলাম সরাসরি। স্যালারি এন্ড ওয়েজেস ডিউ টু দ্য পেড টাকা 3000 টাকা আর 1200 টাকা। তাহলে হচ্ছে স্যালারি, আর এটা ডিউ আছে, আমি বলছি এগুলা বাকি। ডিউ থাকা মানে কি, বাকি থাকা। বাহ। তাহলে বাকি আছে, আপনি জানেন এটা কি আছে, বাকি আছে। তাহলে বাকি থাকলে এটা আমাদের আর চোখ বন্ধ করে আমরা একটাই লিখবো। প্রথমে স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট, তারপরে ওয়েজেস এক্সপেন্স হিসাব ডেবিট, স্যালারি পেবল হিসাব ক্রেডিট, ওয়েজেস পেবল হিসাব ক্রেডিট। ঠিক আছে? এটা নিয়ে কারো কি এটা নিয়ে কি না কোনো ভাই, অপনিয়ন আছে? ভাই নো। এই amount গুলোকে আলাদা আলাদা করে লিখবো না, দুইটা হ্যাঁ, একসাথে আলাদা করে আলাদা লিখবো? করে লিখবেন। স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট লিখবেন, স্যালারি পেবল হিসাব ক্রেডিট। আবার ওয়েজেস এক্সপেন্স হিসাব ডেবিট, ওয়েজেস পেবল হিসাব ক্রেডিট লিখবেন। ইন্স্যুরেন্স ওয়াজ পেড, দেখেন ইন্স্যুরেন্স ওয়াজ পেড টু এক্সটেন্ট অফ টাকা 400 টাকা। দেখেন, ও সরি, কি পড়তেছি আমি, ঠিক আছে।
প্রিপেড। ইন্স্যুরেন্স ওয়াজ প্রিপেড টু দ্য এক্সটেন্ট অফ টাকা 400। তা আপনারা বললে দিছে প্রিপেড, তাহলে ইন্স্যুরেন্স হিসাব এখানে আছে? এখানে দেখেন ইন্স্যুরেন্স হিসাব আছে, উল্টাটা থাকবো সবসময়, স্বাভাবিক এটা। তাহলে আপনি এক্সটেন্ড করছে 400 টাকা, তাহলে এটা প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ডেবিট হবে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ক্রেডিট হবে। এটা কি বুঝতে পারছেন কিনা? এখানে বলছে ও এখানে যে টাকা দেওয়া আছে এই টাকা থেকে 400 টাকা বেশি, বেশি টাকা দেওয়া আছে, এক্সটেন্ড করছে। তার মানে টাকাটার অ্যামাউন্টটা এখানে বলে দিছে। তার মানে ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ডেবিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? ভাইয়া অ্যামাউন্টের ক্ষেত্রে কখন আমরা এই যে অ্যামাউন্টটা এই যে উপরের রেমিল থেকে মাইনাস করবো, আর কখন মানে নিচে নিচে যেটা আছে ওইটাই দেখবো, ওইটা বুঝতে এটা শুধুমাত্র একমাত্র অঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়, আর নয়তো নিচের টাকাই সবগুলো হয়, শুধু সাপ্লাইয়ের ক্ষেত্রে। আর এটার জন্য আমাদের যখন ওয়ার্কশিট করবো তখন এটা তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে, জানি কখন বিয়োগ কখন যোগ হয়। এখন দেখো আমি এই এন্ট্রিটা দিয়া দেখো, ইন্স্যুরেন্স ওয়াজ প্রিপেড টু এক্সটেন্ট অফ টাকা 400। তাহলে এটা তুমি কি লিখছো? ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ডেবিট আর ইন্স্যুরেন্স হিসাব ক্রেডিট। তাহলে প্রিপেড নামে তো কোনো নাম ইয়েই নেই, এন্ট্রি নেই রেওয়ামেলে, কিন্তু ইন্স্যুরেন্স নামে আছে। তাহলে ইন্স্যুরেন্স ছিল 1500 টাকা, এখন তুমি দেখাইবা 400 টাকা কমে, যেহেতু ক্রেডিট সাইডে আছে অ্যাডজাস্টমেন্টে যোগ বিয়োগ করলে যে টাকাটা হয় সেটাই আমরা কিন্তু রেওয়ামেলে নিয়ে বসাই, সমন্বিত রেওয়ামেলে। তো ওইটা আমরা এখন জানা দরকার নেই, এখানে হচ্ছে আমরা জানি শুধু খালি সাপ্লাইয়ের ক্ষেত্রে টাকাটা যোগ বিয়োগ করতে হয়, আর কিচ্ছু না। আর বাকিগুলা যে টাকা আছে ওই টাকাটাই হয়। ঠিক আছে, এখন দেখেন ক্লোজিং স্টক হ্যাজ বিন ভ্যালু 1200 টাকা। ক্লোজিং মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্যরে বোঝায়। তাহলে এটার নামে তুমি একদম সরাসরি ক্লোজিং স্টক হিসাব ডিবেট দিবা, পার্সিস হিসাব ক্রেডিট দিবা। ক্লোজিং স্টক কথার সাথে যদি কোনো কিছু অ্যাকচুয়াল বা এগুলা যদি লেখা না থাকে, তখন জাস্ট ক্লোজিং স্টক এখানে আছে, আমি এই ক্লোজিং স্টকটা দিয়ে বুঝাইলাম, যখন ওগুলো আসবে অ্যাকচুয়াল হায়ার লোয়ার এগুলা দিয়ে বুঝাবো আবার পরে। ক্লোজিং স্টক আছে, জাস্ট এটার জন্য জার্নাল হবে ক্লোজিং স্টক হিসাব ডেবিট, পার্সেস হিসাব ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পারছো কিনা ভাইয়ারা? জি ভাইয়া। তারপরে ডেপ্রিসিয়েট করছে 10% হচ্ছে বিল্ডিং মেশিনারি, 5% বিল্ডিং, 5% ফার্নিচার। এগুলা টাকাগুলো আলাদা আলাদা টাকা দিবা আর বসাই দিবা। কি লিখবা? ইচ্ছে করলে তুমি সবগুলো একসাথে লিখতে পারো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাব সবগুলো টাকা একসাথে যোগ। ওইটা তুমি লিখবা অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন। আরেকবার বলবেন? কোনটা কোনটা ভাইয়া? এটা 3 নম্বর পনেরোটা, হ্যাঁ 3 নম্বর। 3 নাম্বারটা হচ্ছে ক্লোজিং স্টক হ্যাজ বিন ভ্যালু অ্যাড, এটা বলা হয় সমাপনী মজুদ পণ্য আছে হচ্ছে 1200 টাকা, 12,000 টাকা। তাহলে এই সমাপনী মজুদ পণ্য 3 ধরনের জাবেদা হয়। এক ধরনের জাবেদা মনে রাখবা শুধু ক্লোজিং স্টক যদি হয়ে থাকে, ক্লোজিং স্টক কথা বলা থাকলে ক্লোজিং স্টক হিসাব ডেবিট, পার্সেস হিসাব ক্রেডিট। আরেকটা আছে যদি অ্যাকচুয়াল যদি বড় হয় তাহলে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট হয়, ইনকাম সামারি হিসাব ক্রেডিট হয়। আরেকটা আছে যদি অ্যাকচুয়ালটা কম হয় তাহলে হচ্ছে ইনকাম সামারি হিসাব ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড হিসাব ক্রেডিট। তো এইগুলা আমার প্যাসে এখন যাওয়ার দরকার নাই, এটা আমি অঙ্ক দিয়ে না বুঝাইলে ক্লিয়ারলি বুঝতে পারবে না। তো এটা মনে রাখবা, ক্লোজিং স্টক হ্যাজ বিন ভ্যালু এট 1200 টাকা। তাহলে ক্লোজিং স্টক মানে দেখার সাথে সাথে মাথার ভিতরে কাজ করবো ক্লোজিং স্টক ডেবিট এইগো। আর এর বিপরীতে এটা পার্সেস হিসাব মানে মার্চেন্ডাইজ অপারেশন, যেটাকে বলি আমরা মার্চেন্ডাইজ, এই মার্চেন্ডাইজ ক্রেডিট হয়। তো এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা করছি, সেই জন্য এটা পার্সেসই নাম রাখছি। ঠিক আছে, ক্লোজিং স্টক হিসাব ডেবিট, পার্সেস হিসাব ক্রেডিট। ওকে, বুঝতে পারছো কিনা? জি কথা বলো। ভাইয়া। না বুঝলে তো আমি আসি এই বোঝানোর জন্য। নেক্সট দেখো, নেক্সট বলছে কি, বলছে ডেপ্রিসিয়েট টু বি প্রোভাইড অ্যাজ ফ্লো প্লান্ট মেশিনারি 10%, বিল্ডিং 5%, ফার্নিচার 10%। তাহলে প্লান্ট এন্ড মেশিনারি হিসাব এই সবগুলো এক্সপেন্স ভাইয়া পাঁচ এটা পার্সেন্ট এক বছরের জন্য হবে না হ্যাঁ, এক টাকাটা? বছরের জন্য। এক বছর, এক বছর, এটা এক বছর পুরা টোটাল এক বছরের অঙ্কের মধ্যে বলে দিছে। এখানে কোনো কিছু না বলাতে 1 বছরই বুঝতে হবে এটা, কোনো কিছু বলে নাই। এটা দেখো ডেপ্রিসিয়েশন টু বি প্রোভাইডেড অ্যাজ ফলো প্লান্ট মেশিনারি 10%, 5%। এটা শুধু ডেপ্রিসিয়েশন হিসাব ডেবিট লিখবা, লেখা সবগুলো 1 টাকা একসাথে লিখে দিবা। পরে লিখবা অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন প্লান্ট এন্ড মেশিনারি, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন বিল্ডিং, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ফার্নিচার, এভাবে লিখবা। ঠিক আছে, লিখা টাকাগুলো বসাবা, পারবা না এটা?
পারবা কিনা? আগে জি ভাইয়া। ডেপ্রিসিয়েশনটা পুরো লাগবে। হ্যাঁ, প্রথমে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাব লিখবা, লিখা টাকাটা সবগুলা যোগ করবা, 5 10 10 বার করবা। বাকিগুলো আলাদা। দেখো বলছে সানড্রাই এক্সপেন্স ইনক্লুড টাকা 1200 টাকা স্পেন্ড ফর পার্সোনাল পারপাস অফ দ্য প্রোপাইটর। বলছে মালিক তার পার্সোনাল উদ্দেশ্যে কিছু এক্সপেন্স করছে, খরচ করছে। তার মানে আমরা জানি মালিক তার নিজস্ব নিজস্ব যদি কোনো কিছুর জন্য যদি ব্যবসা থেকে টাকা অথবা পণ্য ক্রয় করে তখন এটাকে বলা হয় ড্রয়িং। তাহলে তুমি এখানে লিখবা ড্রয়িং হিসাব ডেবিট, সানড্রাই এক্সপেন্স হিসাব ক্রেডিট। যেহেতু এক্সপেন্সটা এখানে করছে বলছে, এক্সপেন্স উল্লেখ করছে, ঠিক আছে, তাহলে ড্রয়িং হিসাব ডেবিট দিবা, সানড্রাই এক্সপেন্স হিসাব ক্রেডিট দিবা। ওকে, 5 নাম্বার। এটা বুঝতে পারছো কিনা? মালিক তার নিজস্ব নিজস্ব কিছু খরচ করছে, ওই খরচগুলার জন্য সেই খরচটাকে এখানে তুমি খরচ আর যেটাই বলুক, খরচ বলুক, টাকা বলুক, পণ্য বলুক, সেটা ক্রেডিট সাইডে চলে যাব, আর ড্রয়িং হিসাবটা ডেবিট হয়ে যাব। সব সময় এটা মনে রাখবা, মালিক তার পার্সোনাল পারপাসের জন্য কোনো কিছু যদি করে তাহলে সেটা সব সময় ডেবিট পাশে চলে যাব। কোথায় চলে যাবে? ডেবিট পাশে। আর বাকিটা ক্রেডিট পাশে চলে যাব, যেটাই করুক, যে ঘটনা ঘটুক। পার্সোনাল ইউজ কথাটা বলার সাথে সাথে পার্সোনাল ইউজ কথাটা, পার্সোনাল পারপোজ কথাটা যদি বলে তখন বুঝবা এটা মালিকের কথা বলছে, সেটা ড্রয়িং হয়ে যাবে। ওকে, ওকে নাকি? ওকে ভাইয়া। কঠিন এবং জটিল যে বিষয়টা সেটা হচ্ছে নিচের গুলা। এখন আমি এগুলার সময় কম দিয়ে কিভাবে বুঝাবো, আল্লাহ, টাইমও নেই, কেটে যাবো একটু পরে। দেখো এখানে এই এন্ট্রিটাই সে সবচেয়ে জটিল বিষয়। এ সাম অফ 600 টাকা টু রিটেন অফ অফ ব্যাড ডেট আউট অফ অ্যাকাউন্ট রিসিভেবল, প্রভিশন 5% টু বি ক্রিয়েট ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তাহলে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, আমি রিটেন অফ বলছি, বলো তো কালকে কি লেখাইছি? রিটেন অফ থাকলে কি বলছি? ব্যাড ডেবিট, ব্যাড ব্যাড ডেট এক্সপেন্স। ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে এটা প্রথমে এটা জাবেদাটা হয়ে গেছে, ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট। তাহলে এটার জন্য কিন্তু হয়ে গেল। এখন তোমাকে বলছে 600 টাকা। এ- এইখান পর্যন্ত একটা হয়ে গেল, ঠিক আছে, রিটেন অফ পর্যন্ত। এইখান পর্যন্ত তুমি একটা দিয়ে দিলা। ওকে, এখন এ প্রভিশন অফ 5% টু বি দ্য ক্রিয়েট ফর ডাউটফুল ডেটস। এখন তোমাদের বলছে ডাউটফুল ডেট কথাটা বলছে, তো ডাউটফুল ডেট কথাটা যদি বলে তাহলে 5%। তাহলে 5% তুমি কার উপরে নিবা? কার উপরে নিবা বলো তো? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের উপর অলরেডি আগে 600 টাকা আছে, 600 টাকা বাদ যাবে, যাবে না? 600 টাকা, 600 টাকা যাবে হ্যাঁ। কিনা? 600 টাকা বাদ যাবে। এর তারপরে দেখো এই যে টাকাটা যে আমরা 6 নাম্বার না বললে গেছি গা, 6 নাম্বার তো বলি ভাই নাই। ওটা আগে শেষ করে নিন 7 নাম্বারটা। 6 নাম্বারটা লাগবে তো, 6 নাম্বার এন্ট্রি লাগবে। 6 নাম্বার ছাড়া কি যাব? এন্ড বলছে সেলস ফর প্রিপেড ইনক্লুড। আচ্ছা আমি কাইটা দিয়ে এটা বুঝাবো, এই 3টে এন্ট্রি বুঝাইতে হবে একটু বড় করে। 9 মিনিট পরে আমি আবার লিঙ্ক দেবো, চাইছিলাম একটা লিঙ্কে শেষ করতে, 3টা অঙ্ক আরো বুঝাই দেবো, 4টা।